অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্যবই থেকে দশম অধ্যায় দক্ষিণ আমেরিকার প্রথম পার্ট আমরা কমপ্লিট করেছি। আজকে সেকেন্ড পার্ট, তার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম কোশ্চেন 29 নম্বর কী আছে, দক্ষিণ আমেরিকা মহাদেশটির বেশিরভাগ অংশ কোন জলবায়ু অঞ্চলে অন্তর্গত? উত্তর উষ্ণমণ্ডলের অন্তর্গত। 30-এর কোশ্চেন, এটা একটু বড় কোশ্চেন হবে। দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো। উত্তর, দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি হলো: এক, অক্ষাংশগত অবস্থান। দক্ষিণ আমেরিকার উত্তর দিকে নিরক্ষরেখা আর প্রায় মাঝ বরাবর মকরক্রান্তি রেখা বিস্তৃত। অক্ষাংশগত অবস্থানে হিসাবে মহাদেশটির 70% উষ্ণমণ্ডলে, 20% নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং 10% শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। 2 নম্বর পয়েন্ট, সমুদ্র থেকে দূরত্ব। এই মহাদেশটির মানে দক্ষিণ মহাদেশটির উত্তরাংশ প্রশস্ত এবং দক্ষিণ অংশ অত্যন্ত সংকীর্ণ। মহাদেশের উত্তরে অভ্যন্তরের ভাগে সমুদ্রের প্রভাব পড়ে না। সমুদ্র থেকে দূরত্বের জন্যে অনেক স্থানে জলবায়ু চরমভাবাপন্ন। 3-এর পয়েন্ট, ভূমির উচ্চতা। প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বতে বাধা পেয়ে বলে মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পারে না, তাই এখানে প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে। আন্দিজ পর্বত, গায়ানা উচ্চভূমি ও ব্রাজিলের উচ্চভূমি উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও উচ্চতার জন্য এখানকার উষ্ণতা সারা বছর কম থাকে। 4-এর পয়েন্ট কী আছে, সমুদ্র স্রোত। একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্বের দিকে জলবায়ু উষ্ণ হয়, আর শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকে জলবায়ু শীতল হয়। এবার 5-এর পয়েন্ট কী হবে, বায়ুপ্রবাহ। এই মহাদেশের পশ্চিম প্রান্তে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে এই পর্বতের পশ্চিম ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। এরপরে চলে যাব 31 নম্বর কোশ্চেন, কী আছে, দক্ষিণ পূর্ব আয়নবায়ু কোন পর্বতে বাধা পেয়ে পশ্চিম ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে? উত্তর কী হবে, আন্দিজ পর্বতে। কোশ্চেন নম্বর 32, প্যাটাগোনিয়া মরুভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? উত্তর, প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পারে না, তাই এখানে প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টি হয়েছে। কোশ্চেন নম্বর 33, দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন প্রান্তে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে? উত্তর কী হবে, পশ্চিম প্রান্তে। কোশ্চেন নম্বর 34, দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন অংশ সমুদ্রের দ্বারা বেশি প্রবাহিত হয় আর কোন অংশে জলবায়ু সমভাবাপন্ন থাকে? উত্তর, দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ অংশ সমুদ্রের দ্বারা বেশি প্রভাবিত, আর দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ অংশে সমুদ্রের প্রভাবে জলবায়ু সমভাবাপন্ন থাকে। কোশ্চেন নম্বর 35, দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুতে ভূমির উচ্চতার কী প্রভাব আছে? উত্তর, দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত, গায়ানা উচ্চভূমি ও ব্রাজিলের উচ্চভূমি উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও উচ্চতার জন্য এখানকার উষ্ণতা সারা বছর কম থাকে। কোশ্চেন নম্বর 36, সমুদ্র স্রোত কীভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুকে প্রভাবিত করে? উত্তর, একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্ব দিকের জলবায়ু উষ্ণ হয়, আর শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকে জলবায়ু শীতল হয়। কোশ্চেন নম্বর 37, দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলে পশ্চিম প্রান্তে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? উত্তর, দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের অনুবাদ ঢালে, অর্থাৎ আন্দিজ পর্বতমালার পূর্ব দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই বায়ু যখন মহাদেশের পশ্চিম প্রান্তে উপস্থিত হয় তখন দীর্ঘ পথ স্থলভাগের উপর দিয়ে অতিক্রম করার ফলে তাতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, তাই ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও বৃষ্টিপাতের অভাবে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হয়েছে। 38 নম্বর কোশ্চেন, গোধূলি অঞ্চল বা রিজিয়ন অফ টুইলাইট কাকে বলে? উত্তর, দক্ষিণ আমেরিকা চিরহরিৎ অরণ্য অর্থাৎ সেলভা অঞ্চলে রোজউড, আয়রন উড, ব্রাজিল নাট বাঁশ ঘন সন্নিবিষ্টভাবে জন্মায় বলে কোথাও কোথাও সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এই কারণেই এই স্থানকে গোধূলি অঞ্চল বা রিজিয়ন অফ টুইলাইট নামে পরিচিত। কোশ্চেন নম্বর 39, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় অথবা সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন? উত্তর, সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পরের নম্বরের কোশ্চেন কী হবে, পৃথিবীর মোট 20% অক্সিজেনের যোগান দেয় বলে সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। 40 নম্বরের কোশ্চেন তোমাদের আসতে পারে, সেলভা অরণ্য টিকা লেখো। তো উত্তরে কী লিখবে, প্রথমে পয়েন্ট করবে অবস্থান, কী লিখবে, সেলভা চিরহরিৎ বৃক্ষের বনভূমি।
নিরক্ষরেখার উভয় পাশে বিশেষত আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়েই এই অরণ্য দেখা যায়। ব্রাজিলের 7%, পেরুর 13%, কলম্বিয়ার 10% এবং ভেনেজুয়েলা, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানার অংশ জুড়েও এই সেলভা অরণ্য অবস্থিত। মানে এইসব জায়গায় সেলভা অরণ্য দেখা যায়। এবার পরের পয়েন্ট করবে বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যের 1 পয়েন্টে কী লিখবে? এই অরণ্য পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির 10% বসবাস করে। 2 নম্বর পয়েন্ট কী করবে? সেলভা অরণ্য ঘন চিরহরিৎ গাছের বনভূমি সৃষ্টি হয়েছে বলে এই অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যও বলা হয়। 3 পয়েন্ট, সেলভা অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। 4 পয়েন্ট, এই অরণ্যের গাছগুলো পাতা বড় ও শক্ত। 5 পয়েন্ট, এই অরণ্যের গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না। 6 পয়েন্ট, 2.5 লক্ষ পতঙ্গ এবং 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির আবাসস্থল এই অরণ্য। 7 পয়েন্ট, সূর্যের আলো পৌঁছাতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতসেঁতে প্রকৃতির। 41 নম্বর কোশ্চেন, সেলভা অরণ্যে কী কী জীবজন্তু দেখা যায়? উত্তর, সেলভা অরণ্যে বিষাক্ত অ্যানাকোন্ডা সাপ, ট্যারানোটুলা, মাকড়সা, মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড়, জোঁক প্রভৃতি জীবজন্তু দেখা যায়। এছাড়াও এই অঞ্চলের নদীতে মাংসাশী পিরানহা, মাছ, কুমির দেখা যায়। 42 নম্বর কোশ্চেন, পম্পাস শব্দটি কী শব্দ? এর অর্থ কী? উত্তর, পম্পাস শব্দটি স্পেনীয় শব্দ, এর অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। 43 নম্বর কোশ্চেন, পম্পাস তৃণভূমি কাকে বলে? উত্তর, আর্জেন্টিনা ও উরুগুয়ে নদী দক্ষিণ পশ্চিমে লা প্লাটা নদীর অববাহিকা অঞ্চলে অবস্থিত অনেকটা আধখানা চাঁদের মতো আকৃতির বিস্তীর্ণ তৃণভূমিকে পম্পাস তৃণভূমি বলে। কোশ্চেন নাম্বার 44, পম্পাস তৃণভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও নদী সম্পর্কে যা জানো লেখো। উত্তর, পম্পাস তৃণভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও নদী সম্পর্কে নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট হবে ভূপ্রকৃতি। তো 1 নম্বরে কী আছে? পম্পাস তৃণভূমি অঞ্চল নদীবাহিত পলি মৃত্তিকা এবং বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা দিয়ে গঠিত। 2 পয়েন্ট, এই অঞ্চল সমভূমি হলেও কোথাও কোথাও ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যায়। 3 পয়েন্ট, সমগ্র পম্পাস অঞ্চল পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে ঢালু। পরের পয়েন্ট কী হবে? নদী। তো নদীর প্রথম পয়েন্টে কী লিখবে? 1 পারানা ও প্যারাগুয়ে পম্পাস অঞ্চলের প্রধান 2টি নদী। তাহলে পম্পাস তৃণভূমির যে প্রধান নদীগুলি তার নাম হলো পারানা ও প্যারাগুয়ে। ঠিক আছে? তো 2 নম্বর পয়েন্টে কী হবে? পারানা ও প্যারাগুয়ে নদীর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্স শহরের কাছে উরুগুয়ের সাথে মিলিত হয়ে লা প্লাটা নামে আটলান্টিক মহাসাগরে পড়েছে। এরপরের কোশ্চেন 45 নম্বর কোশ্চেন, পম্পাস তৃণভূমি কোন মাটি দিয়ে গঠিত? উত্তর কী হবে? নদীবাহিত পলিমাটি এবং বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা দিয়ে গঠিত এই পম্পাস তৃণভূমি। কোশ্চেন নাম্বার 46, পম্পাস অঞ্চলে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যা জানো লেখো। উত্তর, জলবায়ু, পম্পাস অঞ্চলে সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এখানকার জলবায়ু বেশ আরামদায়ক। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। শীতকালীন গড় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম। পম্পাস অঞ্চলকে আরেকটা পয়েন্ট করে নেবে, পম্পাস অঞ্চলে প্রভাবিত স্থানীয় বায়ুর নাম পাম্পেরো। স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে এবার কী লিখবে? বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে, তবে পূর্ব দিকে বৃষ্টিপাত তুলনায় বেশি হওয়ার জন্য তৃণভূমি মাঝে মাঝে কোথাও কোথাও পপলার, ইউক্যালিপটাস গাছ দেখা যায়। বর্তমানে এই তৃণভূমি অঞ্চলের অধিকাংশই পরিবহন ও কৃষিকাজের জন্য কেটে ফেলা হয়েছে। কোশ্চেন নাম্বার 47, দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার কাকে বলে? উত্তর, পম্পাস অঞ্চলকে। কোশ্চেন নাম্বার 48, মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কে? উত্তর, পম্পাস অঞ্চল বা আর্জেন্টিনা। কোশ্চেন নাম্বার 49, দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে যা জানো লেখো। উত্তর, কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। পম্পাস অঞ্চলে কৃষিকাজ সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্টে কী লিখবে? এখানকার নদী গঠিত উর্বর পলিমৃত্তিকা পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল। 2 পয়েন্টে কী লিখবে? এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম। 3 পয়েন্ট, গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। 4 পয়েন্ট কী হবে? অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ বেশি। কোশ্চেন নাম্বার 50, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশের নাম কি? উত্তর, আর্জেন্টিনা। 51 নম্বর কোশ্চেন, অ্যাস্টেনসিয়া কাকে বলে? উত্তর, পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে অ্যাস্টেনসিয়া বলে।
কোশ্চেন নাম্বার 52, পম্পাস অঞ্চলের কোন অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত? উত্তর কর্ডোবা। 53 নম্বর কোশ্চেন, পম্পাস অঞ্চলের পশুপালন সম্পর্কে যা জানো লেখো। উত্তর, পম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী। এখানকার পশুপালন সম্পর্কে জানা যায়। 1, পম্পাস অঞ্চলের অধিবাসীরা প্রধানত মাংস এবং দুধের জন্য পশুপালন করে। 2 পয়েন্ট, এই অঞ্চলের পূর্ব দিকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে গবাদি পশু ও দক্ষিণ পশ্চিমে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভেড়া পালন করা হয়। 3 পয়েন্ট, এখানে প্রধানত দুগ্ধ প্রদানকারী গরু প্রতিপালন করা হয়। 4, বুয়েন্স এয়ার্স প্রদেশের দক্ষিণ পূর্ব অংশই পম্পাস অঞ্চলের প্রধান পশুপালন কেন্দ্র। 5, আর্জেন্টিনার প্রায় 40% ভেড়া বুয়েন্স এয়ার্স প্রদেশের পালন করা হয়। 6 পয়েন্ট, পম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে গোমাংস, মাখন, পনির, চিজ, পশম, চামড়া, চর্বি বিদেশে রপ্তানি করা হয়। তো আজকে তোমাদের দক্ষিণ আমেরিকার শেষ কোশ্চেন হলো 54 নম্বর, পম্পাস অঞ্চলে খনিজ সম্পদ ও শিল্প সম্পর্কে যা জানো লেখো। উত্তর, পম্পাস অঞ্চলের খনিজ সম্পদ ও শিল্প সম্পর্কে জানা যায় যে 1 নম্বর পয়েন্টে কী হবে, পম্পাস অঞ্চল খনিজ সম্পদের সমৃদ্ধ নয়, এই জন্যই এখানে বড় কোনো শিল্প গড়ে ওঠেনি। 2 পয়েন্টে কী হবে, এখানে পর্যাপ্ত পরিমাণে পশুজাত ও কৃষিজাত দ্রব্য পাওয়া যায়। 3 পয়েন্টে কী হবে, পশুজাত কাঁচামালকে ভিত্তি করে গুঁড়ো দুধ, মাখন, পনির, ঘি, চিজ প্রভৃতি দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। 4 পয়েন্ট কী হবে, কৃষিকাজ কাঁচামালকে কেন্দ্র করে ময়দা, চিনি, বেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। তো আজকের এই দক্ষিণ আমেরিকার যে চ্যাপ্টারটা আছে সেটা তোমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে আমরা এখানেই শেষ করলাম এই ভিডিওটি। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।